সালের 6ই মে আর 2025 সালের 6ই মে। 2013 সালের 5ই মেতে হচ্ছে শাপলা চত্বরে যে গণহত্যা চলে এবং শাপলা চত্বরে হচ্ছে আলেমদের উপরে যে ধরনের জাহেলিয়াত চালানো হয়, যে ধরনের নিপীড়ন চালানো হয়, সেই নিপীড়নের পর কিন্তু শেখ হাসিনা একটি ন্যারেটিভ বাংলাদেশের রাজনীতিতে সেট করে। সেটি হচ্ছে আপনাকে যদি বাংলাদেশে এক্সিস্ট করতে হয় শেখ হাসিনার সঙ্গী হিসেবেই থাকতে হবে। আপনি যদি শেখ হাসিনার সঙ্গী হন তাহলে ভালো, আর যদি আপনি তার সঙ্গী না হন তাহলে আপনি জঙ্গি। এবং এই ন্যারেটিভটি সেট করেই কিন্তু 2013 সালের এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফ্যাসিজমের যে প্রথম ধাপটি সেটি নিশ্চিত করেন এবং 2014 সালে একটি একপেশে নির্বাচন করার মতো সক্ষমতা অর্জন করেন। কিন্তু আজকে 2025 সালের 6ই মে ঢাকার রাজপথে আমরা যে পরিমাণ নেতাকর্মীকে দেখতে পেয়েছি তাদের নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য 2013 সালের 5ই মে সন্ধ্যায় সেই নেত্রী যখন তার ঢাকার নেতাকর্মীদেরকে আলেম সমাজের পাশে এসে দাঁড়াতে বলেন, তারা সকলে লেজ গুটিয়ে পালিয়েছিল। আলেম সমাজের পাশে এসে তাদের একটি নেতাকর্মী অবস্থান করেন নাই। সেদিন ঢাকা মহানগরের সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, যারা নিজেদেরকে বাঘা বাঘা নেতা দাবি করেন, তাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই। সেদিন সন্ধ্যায় যদি সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাসদেরকে খুঁজে পাওয়া যেত তাহলে 2013 সালের 5ই মে রাতটি হয়তো ভিন্নতর হতে পারত। সেদিন হয়তো আলেম সমাজকে এইভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করার সাহস হাসিনা কোনোদিন হয়তো করতে পারতেন না। আমাদেরকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে এবং নতুন করে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাদেরকে মনে রাখতে হবে আজকে এয়ারপোর্ট থেকে গুলশানের যে শোডাউন, এগুলো সুসময়ের শোডাউন। দুঃসময়ে এই মানুষগুলোকে আপনারা খুঁজে পাবেন না। তাই আপনাদেরকে রাজনৈতিকভাবে শিক্ষা অর্জন করতে হবে। নতুন করে যদি কোনো ফ্যাসিজম আসে, নতুন করে যদি বাংলাদেশে কোনো নিপীড়ন তৈরি করার চেষ্টা করা হয়, সেখানে কিন্তু আবারও আলেম সমাজকে নিপীড়িত করা হবে। কারণ আলেম সমাজের নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশে দিল্লির প্রেসক্রিপশনে প্রথম অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করা হয়। অর্থাৎ আজকে যারা মনে করেন বাংলাদেশ আর কোনোদিন দিল্লির দাসত্ব কায়েম করতে দিবেন না, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দিল্লির প্রেসক্রিপশনে দিল্লির স্টেশন হেডদের সাথে মিটিং করে যারা বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে চায়, যারা বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, যারা মনে করে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে নাকি আওয়ামী লীগের সিদ্ধান্ত, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। আওয়ামী লীগকে নিয়ে নতুন করে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই। 5ই অগাস্ট 2024 বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্ট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আওয়ামী লীগের বিচারের দাবিতে আপনারা ঐক্যবদ্ধ হন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে হত্যার রাজনীতি শুরু করেছিল, 2013 সালে শাপলা গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে কায়েম করেছিল, 2024 সালে তারা মনে করেছিল এই ধরনের হত্যাকাণ্ড করে তারা আবারও টিকে যাবে। তারা এক রাতে শতাধিক আলেমকে হত্যা করেছে। তারা মনে করেছিল প্রতি রাতে এরকম শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেও জুলাই আগস্টে শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখবে। তাই আমাদেরকে ওই ঐক্যমতে আসতে হবে। শেখ হাসিনার মতো রং হেডেড পার্সন যারা, এবং এই রং হেডেড পার্সনের নেতৃত্ব মেনে বাংলাদেশে 15 বছরের ফ্যাসিজম যারা কায়েম করেছে, যারা তার পেছনে রাজনীতি করেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আজকে যারা নতুন করে এই বড় বড় বহরের, বড় বড় শোডাউনের এত এত মানুষের অহংকার করেন, মনে রাখবেন 2024-এর জুলাই মাসেও আওয়ামী লীগের এরকম বড় বহর ছিল। 5ই আগস্টের পর কারো টিকিটই খুঁজে পাওয়া যায় নাই। তাই এই ধরনের বহর দেখে নতুন করে দাম্ভিকতায় ভোগার কোনো সুযোগ নাই। মনে রাখবেন আজকে যারা 10 জন, আগামী দিন তারা বহুজন হিসেবে ফেরত আসবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ এসএম শাহরিয়ারকে। এ পর্যায়ে আলোচনার জন্য ডেকে নিচ্ছি এনসিপি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক জনাব এম এম সোয়াইবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাপলা হত্যাকাণ্ডের এক যুগ শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন ঢাকা মহানগরীর থানার প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আলোচনা শুনতেছিলেন। বিগত 12টি বছর চলে গেল। আমি আসলে শাহবাগকে কিভাবে দেখি
শাহবাগ হচ্ছে আমাদের এই অঞ্চলের প্রথমবার ভারতীয় আধিপত্য শক্তি জমিদারি হারানোর পরে তাদের যে একটা হতাশা চূড়ান্তভাবে জেগে বসেছিল, সেইটা পুনরায় বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রাথমিক প্রেক্ষাপট জারি করেছিল 2009 নির্বাচনের মাধ্যমে। সেই জায়গায় তারা এসে তাদের তালুকদারিকে কালচারাল এবং পলিটিক্যাল এই দুইটা স্পেকট্রাম দিয়ে বাংলাদেশের জনগণকে অবদমিত রাখার একটা প্রেক্ষাপট তৈরি করে ফেলেছিল এই শাহবাগের মাধ্যমে। এর বিপরীতে এসে বাংলাদেশের মুক্তিকামী জনতা, বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের জনগণের যারা আধিপত্যবাদ শক্তিকে চূড়ান্তভাবে থামিয়ে শাহবাগের বিপরীতে কালচারাল ফাইটের যে নতুন সূচনা, সেটা ছিল শাপলা। এই শাপলার মাধ্যমে বর্তমানে আধিপত্যবাদী শক্তি যেটা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতে পালিয়ে গেছে, তারা তাদের রেজিমকে টেনে নেওয়ার জন্য 2013 সালের এই 5ই মের মাধ্যমেই কিন্তু তারা তাদের গুম এবং খুনের রাজনীতির প্রাথমিক সূতিকাগার নির্মাণ করে। ফলে আমরা যে বিগত 12 বছর এই 13 পর থেকে ধুঁকতেছিলাম জাতি হিসেবে, আমরা কিন্তু এই বলয়ের মধ্য থেকে, এই আওয়ামী ফ্যাসিস্ট বাবলের মধ্য থেকে কিন্তু গড়ে উঠেছি। আমাদের এই প্রজন্ম কিন্তু আওয়ামী লীগের বাহিরে ভিন্ন কোনো শক্তিকে পলিটিক্যাল এবং কালচারাল জায়গায় দেখে নাই। ফলে আমরা গড়ে উঠছি কিন্তু এই জায়গা থেকেই। তখনও একটা বিরোধী দল বাংলাদেশে ছিল, কিন্তু বিরোধী দল হিসেবে তারা কতটুকু ছিল এটা আপনারা জানেন। ফলে এখন আমাদেরকে দেখতে হবে শাহবাগে যেই শাপলাতে যেই গণহত্যা চালিয়েছে, এই শাপলা গণহত্যাকে এখন পর্যন্ত পলিটিক্যালি এবং কালচারালি অ্যাড্রেস করার সেই হিম্মত যারা বাংলাদেশে নয়া হাসিনা হয়ে ওঠার একটা নতুন আবার দিচ্ছে, তারা কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলে নাই। ফলে আমাদেরকে মনে রাখতে হবে আগামী দিনে আমরা আসলে কাদেরকে আনতে যাচ্ছি। বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই যে শাপলায় গোটা বাংলাদেশের ওলামায়ে কেরামকে, তৌহিদি জনতাকে নামিয়ে দিয়ে কারা মাঠ থেকে উঠে গিয়েছিল, এবং তারা কিন্তু আগামী দিনের বাংলাদেশের ক্ষমতার স্বপ্ন দেখতেছে। তারা কিন্তু আগামী দিনের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার একটা নতুন প্রেক্ষাপট সূচনা করার চেষ্টা করতেছে। ফলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে যে আমরা আসলে কাদের পিছনে লাইন দিব, কাদেরকে আমরা রাষ্ট্রের ইমাম বানাবো, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই জায়গায় যদি আমরা পুনরায় ভুল করি, তাহলে আবারও কিন্তু একটা ইন্ডিয়ান হেজেমনি এবং তালুকদারির ভিতরে আমরা ঢুকে যাব। তারা কিন্তু আবারও আমাদের একটা এই অঞ্চলকে একটা জমিদারি প্রথার ভিতরে ঢুকিয়ে দিবে। ফলে আমি মনে করি এই অঞ্চলের মানুষের মৌলিক যেই ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে ওলামায়ে কেরাম যেই স্পেকট্রাম আমাদের ভিতরে তারা দিয়ে রাখে, এই জায়গায় আমাদেরকে একত্রিত থাকতে হবে। কোনোভাবেই যেন এক হাসিনাকে আমরা উৎখাত করেছি, নয়া হাসিনা আনার জন্য নয়। এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি, নয়া ফ্যাসিবাদ আনার জন্য নয়। এক ফ্যাসিস্টের রানীকে আমরা উৎখাত করেছি, আর এক ফ্যাসিস্ট রাজা বসানোর জন্য নয়। বলে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সেই জাতীয় নাগরিক পার্টি সেই চেতনাকে লালন করে আগামী দিনের বাংলাদেশের নয়া রাজনীতি তৈরি করতে চায়। অতএব আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের রাজনীতি হবে নতুন রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আধিপত্যবাদী যে শক্তি, এই শক্তি থেকে বের করে এনে বাংলাদেশের জনগণের রাজা হবে আমাদের ভিতর থেকে, যারা আমাদের জনগণকে রিপ্রেজেন্ট করে। ফলে ধন্যবাদ সবাইকে। আমরা যেন অনতিবিলম্বে, আমাদের বক্তাগণ বলে গেছেন, রাষ্ট্রের দায় এখন পর্যন্ত শাপলার যতগুলো মামলা রয়েছে, কোনো মামলা কিন্তু এখন পর্যন্ত উত্তোলন করা হয় নাই। মোদী বিরোধী আন্দোলনে যতগুলো মামলা হয়েছে এখন পর্যন্ত কিন্তু এই মামলাগুলো উইথড্র করা হয় নাই। 5ই আগস্টের পরে অনেকগুলো হয়েছে, এখন বন্ধ হয় নাই। ফলে এই দায় কার? এই ইন্টারিম আমাদের রক্তের উপর, শহীদদের উপর দিয়ে তৈরি হয়েছে। অতএব ইন্টারিমকে মনে রাখতে হবে, আপনারা ইন্টারিম রিমঝিম করার জন্য আপনারা কিন্তু ক্ষমতা চান নাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এম সোহাইবকে। আমরা অতি অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম কর্মসূচি শেষ করব। আমি এই পর্যায়ে ডেকে নিচ্ছি
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান জোহানকে তার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে এই শাপলা গণহত্যা এবং শাপলা গণহত্যার আজকে 1 বছর পূর্ণ হয়েছে এবং 1 বছর পূর্ণ হওয়ার পরে আমরা এখন কোন অবস্থাতে আছি। তো শাপলা গণহত্যা বোঝার আগে আমাদের আসলে বুঝতে হবে শাহবাগ কি ছিল বা শাহবাগের কালচারাল ন্যারেটিভ আসলে কিভাবে আসলে উৎপাদন হয়েছে এবং শাহবাগের মধ্য থেকে রাষ্ট্র বনাম ইসলাম কিভাবে দাঁড় করানো হয়েছে এবং একই সাথে শাহবাগ কিভাবে আসলে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি একটা বর্গ তৈরি করা হয়েছে। ইভেন আমরা যে এত গণহত্যা দেখছি, এত নিপীড়ন দেখছি শেখ হাসিনার আমলে, সেই নিপীড়নের প্রত্যেকটার বেস কিন্তু ছিল এই একটাই ইস্যু, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। যখনই কোনো মানুষ ডেমোক্রেটিক একটা ট্রানজিশনের মধ্যে থেকে যাইতে চাইতো বা গণতান্ত্রিক একটা আন্দোলন করতে চাইতো, তখনই শেখ হাসিনা তাদেরকে একটা বর্গে ফালাইতো যে ওরা শিবির অথবা ওরা স্বাধীনতার বিপক্ষে শক্তি। যেহেতু ওরা স্বাধীনতার বিপক্ষে শক্তি সেহেতু ওরা কিলাবল। এবং এই ন্যারেটিভের মধ্যে থেকেই কিন্তু প্রথম শাপলাতে যখন গণহত্যা চালানো হয়েছে, সিভিল সোসাইটি থেকে প্রত্যেকটা মানুষ সেই গণহত্যা সমর্থন দিচ্ছে। তার একমাত্র কারণ তারা মনে করছে এবং শেখ হাসিনা এই কালচারাল বাইন্ডিংটা তৈরি করতে সক্ষম হয়েছে। আপনি যদি দেখেন যে কোটা মুভমেন্ট যখন শুরু হয়েছে, কোটা মুভমেন্টের প্রথমেও কিন্তু শেখ হাসিনা সবাইকে বলতেছিল যে রাজাকারের বাচ্চা। তো এই যে রাজাকারের বাচ্চা বলে একটা বর্গ করা, এটা কিন্তু একটা লম্বা কালচারাল স্ট্রাগলের বা কালচারাল ন্যারেটিভের মধ্যে থেকে তারা এটা প্রতিষ্ঠা করছে। এবং আপনি যদি দেখেন বিশ্বজিৎ হিন্দু, কিন্তু বিশ্বজিৎ মারা গেছে শিবির ত্যাগ খেয়ে। এই যে বর্গ তৈরি করার মধ্যে থেকেই সে আসলে গণহত্যাগুলো চালাই যেতে সক্ষম হয়েছে। তো আমরা যদি দেখি যে 2013 সালের 5ই মে ঘটনাটা ঘটলো, ঠিক 2013 সালের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 28টা গুমের ঘটনা ঘটছে। এবং 2013 সালে বা 14 সালে তখন যে যুদ্ধাপরাধীর বিচারগুলো হচ্ছিল, সেই যুদ্ধাপরাধীর বিচারেও যারা ফাঁসির বিরুদ্ধে দাঁড়াইছিল তাদেরকেও হত্যাযোগ্য করা হয়েছিল। এবং সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করেও বিভিন্ন অঞ্চলে তারা গণহত্যা চালানো শুরু করেছিল। এবং আপনি যদি দেখেন যে সাইদির হত্যার বিপক্ষে যারা দাঁড়াইছিল, তখন একটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা ন্যারেটিভে উঠাই দিয়েছে যে সাইদিকে চাঁদে দেখা গেছে। চাঁদে দেখা গেছে কি গেছে না সেটা একটা মানুষের পার্সপেক্টিভ, অথবা এটা যদি সত্য মিথ্যা হয় সেটা একটা আলোচনার বিষয়। আমরা ধরে নিলাম সেটা মিথ্যা, কিন্তু এটা কিন্তু হাসির পাত্র করে একটা ফেক একটা ন্যারেটিভ দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, দেখো ইসলামিস্টরা বা ধর্মপ্রাণ মুসলমানরা তারা এখনো আসলে পুরাতন জমানায় আছে, তারা নিউ মডার্ন সোসাইটি তারা বুঝতেছে না এবং তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এবং এই তখন কিন্তু 4 দিনে 200+ মানুষ মারা গেল, কিন্তু তাদের কিন্তু মারা যাওয়ার ইস্যুটাকে কিন্তু হেডলাইন হলো না বা সোশ্যাল মিডিয়ার হেডলাইন হলো না। হেডলাইন কিন্তু হয়েছে একটাই, যে সাইদিকে চাঁদা দেখা গেছে। এই যে ন্যারেটিভের মধ্যে থেকে সূক্ষ্ম ন্যারেটিভের মধ্যে থেকে তারা কিভাবে আমাদেরকে কি লেভেল বানাইতেছে। এবং আপনি যদি দেখেন 2013 সালে সাতক্ষীরাতে আসলে কি হয়েছে, 2013 সালের পরে সাতক্ষীরাতে স্পেসিফিকভাবে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে নিক্যাপিং। যেসব মানুষগুলা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছিল, এইখানে সব হেফাজতের মুভমেন্টের মানুষদেরকে বলা হয় যে তারা ইসলামের জন্য তারা রাস্তায় আসছে, কিন্তু এখানে কিন্তু ইসলামের থেকেও আরেকটা বড় কোশ্চেন ছিল গণতন্ত্রের কোশ্চেন। কারণ তখন শেখ হাসিনা একটা ইলেকশনকে কিভাবে নিজে একটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজের অধীনে ইলেকশন দিয়ে 154টা আসন সে ভাগাই নিয়েছিল এবং সেটার বিপক্ষে এবং ইসলামকে তারা ডিল করার জন্যই কিন্তু তারা তখন মাঠে নামে। এবং সাতক্ষীরাতে যে ঘটনাটা ঘটে, সাতক্ষীরাতে আমি আমার নিজের ফিল্ড ওয়ার্কে আমি দেখি, আমি দীর্ঘদিন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার ফলে গুমের ঘটনাটাও ঠিক 2013 সালের শাপলা গণহত্যার পরে ঘটে এবং নিক্যাপিং এবং এই যে অসংখ্য জনগোষ্ঠীর মানুষকে বিভিন্ন মামলার মধ্যে থেকে তাদেরকে আটকে ফেলা। এবং সেই মামলাগুলো কিভাবে হইতো, যেমন একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলো একটা পুলিশ, কিন্তু পুলিশই বাদী হয়ে আবার মামলা করলো। পুলিশ বাদী হয়ে মামলার কারণে বিরোধী দলের এক গ্রুপকে সে তো মেরেই ফেললো, আবার তার অপোনেন্ট গ্রুপ বা তার সহযোদ্ধা থেকে সেই মামলার আসামি করলো এবং সেই মামলাতে তার সহযোদ্ধারাই জেল খাটতেছে বা জেলের ঘানি টানতেছে। এবং নিকাপিংয়ের ক্ষেত্রে প্রথমে যে ঘটনাটা তারা করতো, প্রথমে একটা মানুষকে উঠে নিয়ে যেত এবং কাস্টোডিয়াল টর্চার করা হতো, প্রচুর পরিমাণে টর্চার করার পরে সে মানুষটিকে যে কোনো একটা রাতে পায়ে গুলি করে পঙ্গু করা হতো। কিন্তু পঙ্গু করার পরে তাকে কিন্তু রাইট টু ট্রিটমেন্ট দেওয়া হতো না, তাকে নেওয়া হতো
হসপিটালে নেওয়ার পরে তাকে সরাসরি উঠানো হতো কোর্টে। তার কিন্তু বিচার পাওয়ার যে অধিকার বা বিচার পাওয়ার যে তার নৈতিক ব্যাপার, সেটা কিন্তু রাষ্ট্র তখন হরণ করেছে। এবং এটা কিন্তু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কারণ আপনি তাকে বিচার পাওয়ার অধিকার দিচ্ছেন না, আপনি তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন না। এবং সে যেহেতু পায়ে গুলি করার পরে তাকে ট্রিটমেন্টটা না দেওয়ার কারণে তার পাটা কেটে ফেলতে হইতেছে। এবং এই যে প্রত্যেকটা ওয়াইড স্প্রেড যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমরা বলতেছি, এই প্রত্যেকটা বিচারহীনতার এই সংস্কৃতি শুরু হয়েছে 2013 সালের শাপলার গণহত্যার পরে। কারণ শাপলার গণহত্যার পরে এমন একটা বাইনারি তৈরি করা হয়েছে যে সেই বাইনারির মধ্যে থেকে সবাইকে কিলেবল করা হইল। আমাদের খুব একটা যৌক্তিক দাবি, আমাদের গত 17 বছরের ট্রুথ জিনিসটাকে আমাদের রিকভার করতে হবে, সত্য ঘটনাটা আমাদের উদ্ঘাটন করতে হবে। এবং এই সত্য ঘটনা যারা নির্যাতিত নিপীড়িত মানুষ, তাদের সাথে যারা অন্যায় জুলুম করছে, সেই জুলুমের যে ব্যক্তিবর্গ জড়িত, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। এবং অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনার পরে আমাদেরকে জাস্টিস নির্ধারণ করতে হবে বা জাস্টিস সুরক্ষিত করতে হবে। কারণ জাস্টিস যদি না হয়, তাহলে গত 17 বছরে এত মানুষ যারা অন্যায় অবিচার এবং জুলুমের মধ্যে থেকে গেছে, তাদের সাথে ইনজাস্টিস করা হবে না। এবং আমরা যদি নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাই, আমাদের একটা সুসংগঠিত একটা সুবিচার পাওয়ার অধিকার সবার আছে। এবং আমরা এই সুবিচারের জন্যই আমাদের লড়াই জারি থাকবে। এবং সুবিচার হওয়ার পরেই, জাস্টিস নির্ধারণ হওয়ার পরেই কিন্তু আমরা রিকনসিলিয়েশনের প্রসেসে আসতে পারবো। এখন অনেকে আমাদের বলতেছে যে আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কি পারবে না। আওয়ামী লীগ কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিচারের মধ্য থেকে যায়, যতদিন পর্যন্ত তারা তাদের অন্যায় স্বীকার করে। এবং আওয়ামী লীগ দল হিসেবে থাকতে পারবে না। আওয়ামী লীগের যেসব ব্যক্তিবর্গ যারা নিরপরাধ, তাদেরকে আমরা কোনোদিনই চাই না যে তাদের উপর অন্যায় অবিচার হোক। কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ আপনি যদি শাহবাগ দেখেন, শাপলার ঘটনাটা দেখেন, এবং আপনি যদি অ্যান্টিমনি প্রোটেস্ট থেকে শুরু করে গুম খুনের রাজনীতি দেখেন, তাহলে আওয়ামী লীগের কোনোভাবেই রাজনীতি করার অধিকার থাকে না। কিন্তু আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে চাই একটা সুবিচারের মাধ্যমে, একটা ন্যায় বিচারের মাধ্যমে। এবং আমরা আওয়ামী লীগকে অবশ্যই ন্যায় বিচারের মধ্যে এনে বিচারের সম্মুখীন করব। সবাইকে ধন্যবাদ।